আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক, বাওয়ানী আদর্শ বিদ্যালয়, ডেমরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং আমার ক্লাস যারা অনলাইনে দেখছেন, সবাইকে বাওয়ানী আদর্শ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আমার পাঠদানের বিষয় হলো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়। অধ্যায়ের নাম হলো পঞ্চম অধ্যায়, পদার্থের অবস্থা ও চাপ। গতকাল আমি এই অধ্যায়ে আরেকটি ক্লাস নিয়েছি। এই অধ্যায়ের আজকে নিয়ে 4টি ক্লাস। তো আজকে আমি পড়ানোর বিষয় হলো টরিশেলির পরীক্ষা, স্থিতিস্থাপকতা, বিকৃতি, পীড়ন এবং হুকের সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাস শুরুর পূর্বে মূল টপিক্সে যাওয়ার পরে আমি একটু লাইনটা ঠিক আছে কিনা একটু দেখে নেই। তো আজকে আমি পড়াবো টরিশেলির পরীক্ষা নিয়ে প্রথম আলোচনা করব, তারপরে ধাপে ধাপে পরবর্তী বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আমি একটু দেখে নিচ্ছি লাইনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, লাইন ঠিক আছে। হ্যাঁ, টরিশেলির পরীক্ষা। টরিশেলির পরীক্ষা তোমরা নিশ্চয়ই স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়েছো। কখনো কি চিন্তা করেছো কোল্ড ড্রিঙ্কস কীভাবে তোমার মুখে আসে? নিশ্চয়ই চিন্তা করা হয়নি। কোল্ড ড্রিঙ্কসের যেটা দিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস পান করি সেই নলটা অনেক ছোটো থাকে। ধরো নলটা অনেক বড়, 10 মিটার। তাহলে কি 10 মিটার নল দিয়ে তুমি যদি কোল্ড ড্রিঙ্কস টানো, তাহলে কি কোল্ড ড্রিঙ্কস তোমার মুখে যাবে? কখনো কি ট্রাই করে দেখেছো? নিশ্চয়ই যাবে না, কারণ এটি হয়ে থাকে বায়ুর চাপের কারণে। ছোটো কোল্ড ড্রিঙ্কসের নল ছোটো থাকে, সেটি বায়ুর অল্প চাপে তোমার মুখে যায়। আর বড় কোল্ড ড্রিঙ্কসের পাইপটা অনেক বড় থাকার কারণে, যদি পাইপটা অনেক বড় থাকে, যদি সম্ভব হয়, তাহলে কোল্ড ড্রিঙ্কস তোমার মুখে আসবে না। সেই সম্পর্কে আজকে এই পরীক্ষাটা কেন আসবে না। তো টরিশেলি, বিখ্যাত বিজ্ঞানী টরিশেলি 1 মিটার সুষম কাচের বেডযুক্ত 1 মিটার লম্বা একটি নল নিয়েছিলেন। ধরো 1 মিটার লম্বা একটি নল, এটার ব্যাস সুষম কাচের। আমার হাতের অঙ্কনের জন্য একটু সমস্যা হয়েছে। সুষম ব্যাসযুক্ত কাচের একটি পুরু নল নেই। নলের এক মুখ খোলা এবং অপর মুখ বন্ধ। এই নলটি হলো সুষম ব্যাসযুক্ত কাচের পুরো একটি নল, যার দৈর্ঘ্য হলো 1 মিটার, মানে 100 সেন্টিমিটার। নলটি পারদ দ্বারা পূর্ণ করব আমরা। নলটি পারদ দ্বারা পূর্ণ করব। ধরো নলের ভিতরে পারদ আছে একদম ফুল পর্যন্ত। পারদ দ্বারা পূর্ণ করে বুড়ো আঙ্গুল দ্বারা চেপে ধরে নলটিকে একটি পারদপূর্ণ পাত্রে আমরা ডুবাবো। এই নলের ভিতরে পারদ আছে, পারদপূর্ণ পাত্রের ভিতরে আমরা নলটা ডুবাবো উল্টিয়ে। বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরে নলটিকে উল্টিয়ে পারদপূর্ণ পাত্রে আমরা ডুবাবো। পারদপূর্ণ পাত্রে ডুবাবো। পরবর্তীতে বুড়ো আঙ্গুল ছেড়ে দিব। নলটিকে একটা স্ট্যান্ডের সাহায্যে আমরা আটকে দিই যেন পড়ে না যায়। স্ট্যান্ডের সাহায্যে আটকে দিলাম। নলটার ভিতরে পারদ দ্বারা পূর্ণ আছে। আবার বলছি, 1 মিটার সুষম ব্যাসযুক্ত কাচের একটি পুরু লম্বা নল নেই। নলটি পারদ দ্বারা পূর্ণ করে বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরে পারদপূর্ণ পাত্রে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বুড়ো আঙ্গুলটা আস্তে আস্তে সরিয়ে নিই। দেখা যাবে যে নলের ভিতরে পারদ দ্বারা পূর্ণ নলটি হলো 100 মিটার।
কিছু দূর পারদ কিছু দূর নিচে নেমে ধরো এই পর্যন্ত আসছে, এই অংশের ভিতরে পারদ আছে, এই অংশে এসে আর নিচের দিকে নামছে না। তোমরা কি বলতে পারবে কারণটা কি? পারদপূর্ণ পাত্র, এই পাত্রের ভিতরে পাত্রের বাহিরে, যেহেতু এটা বাহিরে বায়ু আছে, বায়ুপূর্ণ, অর্থাৎ এই অংশে বাতাসে পূর্ণ, এই বাতাস পারদকে নিচের দিকে চাপ প্রয়োগ করে। সেই চাপটি, আবার বলছি যে বায়ুমণ্ডলের বাতাস পারদপূর্ণ পারদের নিচের দিকে চাপ দিচ্ছে, সেই চাপটি ঊর্ধ্বমুখী প্রযুক্ত হয়ে নলের ঊর্ধ্বমুখে ক্রিয়া করার কারণে পারদ 100 সেন্টিমিটার মানে 1 মিটার লম্বা নল ছিল, সেটি কিছু দূর নিচে নেমে এসে আর নামছে না। অর্থাৎ এই অংশটি আমরা যদি খেয়াল করি, সেটা হলো 76 সেন্টিমিটার পর্যন্ত এসে আর নিচে নামছে না। উপরে থাকে হলো 24 সেন্টিমিটার, মানে 101 মিটার লম্বা নল মানে 100 সেন্টিমিটার, এর 76 সেন্টিমিটার পর্যন্ত এসে পারদ আর নিচে নামছে না পাত্রের ভিতরে। তাহলে 24 সেন্টিমিটার এখানে পারদ শূন্য, এখানে কোনো পারদ নাই, এখানে সামান্য পারদ বাষ্প আছে। এটি হলো টরিশেলির শূন্যস্থান। অর্থাৎ টরিশেলির যে 1 মিটার লম্বা নল আমরা ব্যবহার করেছি, বিজ্ঞানী পরীক্ষা করেছিলেন, সেই নলের উপর প্রান্ত 24 সেন্টিমিটার পর্যন্ত এখানে কোনো পারদ নাই, সামান্য পারদ বাষ্প আছে, এটাকে বলে টরিশেলি শূন্যস্থান। আর 76 সেন্টিমিটার পর্যন্ত, 24 সেন্টিমিটার পর্যন্ত এসে বাকি 76 সেন্টিমিটার পারদ আর নিচে নামছে না। অর্থাৎ বায়ুমণ্ডল 76 সেন্টিমিটার পারস্তম্ভকে ধরে রাখতে সক্ষম। তাহলে আমরা লম্বা ট্র দিয়ে কখনো যদি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার চেষ্টা করি, পান করার চেষ্টা করি, তাহলে 76 সেন্টিমিটার পর্যন্ত আমরা টানতে পারবো, এর বাহিরে বায়ুর চাপের কারণে কোল্ড ড্রিঙ্কস মুখে আসবে না। তাহলে টরিশেলি পরীক্ষাটা আমরা দেখলাম যে বায়ুমণ্ডল 76 সেন্টিমিটার পর্যন্ত পারস্তম্ভকে ধরে রাখতে পারে। তাহলে এই থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারে কি, যে বায়ুমণ্ডল 76 সেন্টিমিটার পর্যন্ত পারদ স্তম্ভকে ধরে রাখতে পারে, আরেকটা বিষয়, বায়ুমণ্ডল 76 সেন্টিমিটার পারস্তম্ভকে ধরে রাখতে পারে ঠিকই, কিন্তু এভারেস্ট পর্বত শৃঙ্গে এই চাপটা হলো বায়ুমণ্ডলের চাপের 30%। তাহলে এভারেস্ট পর্বতের চাপ হলো বায়ুমণ্ডলীয় চাপের 30%। তাহলে এভারেস্ট পর্বত শৃঙ্গের চাপটা হলো বায়ুমণ্ডলের চাপের 30%। তাহলে বায়ুমণ্ডলের চাপ হলো 76 সেন্টিমিটার, এই 30% কত হয়? 30/100। একে সলিউশন করলে যা আসবে, তোমরা খেয়াল করে দেখো যে 76 × 30/100 অর্থাৎ 22.8 সেন্টিমিটার। তাহলে বায়ুমণ্ডলের চাপ হলো 76 সেন্টিমিটার পারস্তম্ভকে ধরে রাখতে পারে। আর এভারেস্ট পর্বতের চাপ বায়ুমণ্ডলের চাপের 30%, এই 30% ধরে আসে। এভারেস্ট পর্বতশৃঙ্গের চাপ হলো 22.8 সেন্টিমিটার। এটাই হলো টরিশেলির পরীক্ষা। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পড়ব স্থিতিস্থাপকতা। তোমরা নিশ্চয়ই রাবার দেখেছো, খেয়াল করে দেখো, রাবারকে টান দিয়ে যদি আমরা ছেড়ে দেই, সেটি তার পূর্বের অবস্থা ফিরে যায়। অর্থাৎ রাবারকে যদি আমরা টান দিয়ে লম্বা হয় ঠিক, কিন্তু আমরা যদি রাবারটা আবার ছেড়ে দেই, তাহলে সেটা তার পূর্বের অবস্থায় চলে যায়।
তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে রাবারকে আমরা ছেড়ে দিলে সেটি পূর্বের অবস্থা ছেড়ে যায়। তাহলে এবার আমরা পড়ব স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা ইংরেজি হবে ইলাস্টিসিটি, ELASTICITI, ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতা জিনিসটা কি? বস্তুর যে ধর্মের ফলে প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি তার পূর্বের অবস্থায় ফিরে পায়, সেটি হলো স্থিতিস্থাপকতা। আবার বলছি যে রাবারকে আমরা টান দিয়ে যদি ছেড়ে দেই রাবারটি পূর্বের অবস্থায় ফিরে যায়। যে ধর্মের জন্য রাবারটি তার পূর্বের অবস্থায় ফিরে যায় সেটি হলো স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা কি? বস্তুর যে ধর্মের ফলে প্রযুক্ত বল সরিয়ে নেওয়ার পর বস্তুটি তার পূর্বের অবস্থায় ফিরে যায়, সেটি হলো স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা আমরা বুঝলাম যে বস্তুর যে ধর্মের ফলে প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি যদি তার পূর্বের অবস্থায় ফিরে যায় তাকে বলে স্থিতিস্থাপকতা। এবার স্থিতিস্থাপকতা আরেকটা বলছি আমি, স্থিতিস্থাপক ধর্ম। যেসব বস্তুর স্থিতিস্থাপকতা বিদ্যমান তাদের স্থিতিস্থাপক বস্তু বলে। যেমন রাবারকে টান দিলে যদি আমরা ছেড়ে দেই সেটি পূর্বের অবস্থায় ফিরে পায়, তাহলে রাবার হলো স্থিতিস্থাপক বস্তু। রাবারের মতো আরও যে সকল পদার্থ টান দিলে বল প্রয়োগ করে ছেড়ে দিলে পূর্বের অবস্থায় যারা ফিরে যাবে সেই সকল বস্তুই হলো স্থিতিস্থাপক বস্তু, অর্থাৎ তাদের স্থিতিস্থাপক ধর্ম বিদ্যমান। তাহলে আমরা স্থিতিস্থাপক কথা পড়লাম, স্থিতিস্থাপক বস্তু পড়লাম। আরেকটা বিষয় হলো স্থিতিস্থাপক সীমা। মানে বাইরে থেকে কোনো একটি বস্তুকে বল প্রয়োগ করে ছেড়ে দিলে যদি বস্তুটি তার পূর্বের অবস্থায় ফিরে না যায়, অর্থাৎ তার আকার আকৃতির বিকৃতি ঘটে যায়, সেটি হলো তার স্থিতিস্থাপক সীমা। মানে বাইরে থেকে প্রযুক্ত বলের যে মান পর্যন্ত বাইরে থেকে প্রযুক্ত বলের যে মান সর্বোচ্চ মান পর্যন্ত বস্তু কি বল প্রয়োগ করে লম্বা করে আবার যদি আমরা ছেড়ে দেই, যদি পূর্বের অবস্থায় ফিরে যায়, যে সীমা পর্যন্ত, যে সর্বোচ্চ সীমা পর্যন্ত ফিরে যায়, সেটি হলো স্থিতিস্থাপক সীমা। আবার বলছি, বাইরে থেকে প্রযুক্ত বলের সর্বোচ্চ যে মান পর্যন্ত কোনো একটি বস্তু স্থিতিস্থাপকতা ধর্ম বিদ্যমান থাকে তাকেই বলবো স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ ওই সীমার মধ্যে বস্তু স্থিতিস্থাপকতা বজায় রাখবে। আর যদি এমন হয় বস্তুটিকে আমরা বস্তুটিকে আমরা এমন টান দিলাম যে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে না, অর্থাৎ স্থিতিস্থাপক সীমা আমি লঙ্ঘন করে ফেলছি, বস্তুটি আবার বল অপসারণ করলেও তার পূর্বের অবস্থায় ফিরে আসছে না, সেটি হলো স্থিতিস্থাপক ক্লান্তি। অর্থাৎ প্রযুক্ত বলের যে স্থিতিস্থাপক সীমা আছে এই সীমাটা আমরা অতিক্রম করে ফেলছি, বস্তুটি এই সময় অল্প ভারে বা অল্প টানেই ছিঁড়ে যেতে পারে, এটি হলো তার স্থিতিস্থাপক ক্লান্তি। তাহলে আমরা স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক বস্তু, স্থিতিস্থাপক সীমা এবং স্থিতিস্থাপক ক্লান্তি সম্পর্কে জানলাম। এবার আমরা জানব যে বিকৃতি কি। বিকৃতির নামটার সাথে আমরা প্রায় পরিচিত। যে বিকৃতি কি? বিকৃতি হলো স্বাভাবিক আকৃতির চেয়ে ভিন্ন একটা রূপ, সেটি হলো বিকৃতি। অনেক সময় দেখা যায় যে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তার গাড়ির যে স্বাভাবিক অবস্থা থাকে না, অন্য রকম চেহারা হয়ে যায়, দুমড়ে মুচড়ে, সেটি হলো তার বিকৃত অবস্থা। আবার কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন যদি তার চেহারার পরিবর্তন ঘটে যায় তখন হলো সেটি বিকৃতি। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করে পদার্থের আকার পরিবর্তন করলে যে ধর্মের কারণে পদার্থটি তার পূর্বের অবস্থায় ফিরে আসে সেটি হলো তার
বিকৃতি, তাহলে বিকৃতি হলো বাইরে থেকে বল প্রয়োগ করলে, বিকৃতি হলো বাইরে থেকে বল প্রয়োগ করে, বাইরে থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার, বাইরে থেকে বল প্রয়োগ করে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন ঘটে সেটি হচ্ছে, তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন ঘটে সেটি হচ্ছে বিকৃতি, ধরা যাক আমি এখানে একটি উদাহরণ দিই যে এল নট দৈর্ঘ্যের একটি তার আছে। এই তারটির উপর আমরা একটি ভার যদি ঝুলিয়ে দেই, একটি ওজন যদি ঝুলিয়ে দেই, তাহলে তারটির দৈর্ঘ্য হবে এল। তাহলে তারটির দৈর্ঘ্য কতটুকু বিকৃতি ঘটলো? এই অংশটিকে তারটির দৈর্ঘ্য বিকৃতি ঘটলো। অর্থাৎ একটি তারের যদি আদি দৈর্ঘ্য এল নট হয়, তারটির উপর আমরা একটি ওজন ডাব্লিউ যদি ঝুলিয়ে দেই, তাহলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হলো এল। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কতটুকু হলো? এই অংশটি হলো তার দৈর্ঘ্য বিকৃতি, এর মান হলো এল মাইনাস এল নট। সম্পূর্ণ দৈর্ঘ্য বস্তুর উপর ওজন ঝুলানোর ফলে তার দৈর্ঘ্য হলো এল এবং তার আদি দৈর্ঘ্য ছিল এল নট। তখন দৈর্ঘ্য বৃদ্ধি হলো তাহলে এল মাইনাস এল নট। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন ঘটে সেটি হলো তার বিকৃতি। তাহলে একটি বস্তুর আদি দৈর্ঘ্য যদি এল নট হয়, তার চূড়ান্ত দৈর্ঘ্য এল, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন হলো দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হলো এল মাইনাস এল নট। সুতরাং বিকৃতি হলো, এখানে হবে দৈর্ঘ্য বৃদ্ধি, নিচে হলো আদি দৈর্ঘ্য ছিল আমার এল নট আর দৈর্ঘ্য বৃদ্ধি হলো এল মাইনাস এল নট। অর্থাৎ বিকৃতি হলো আদি দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত। অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এল মাইনাস এল নট এবং আদি দৈর্ঘ্য হলো এল নট, এই দুইটার অনুপাতই হলো বিকৃতি। এবার একটি প্রশ্ন, বিকৃতির, খেয়াল করে দেখো, বিকৃতির কোনো একক নেই কেন? এরকম একটা প্রশ্ন আসে যে বিকৃতির কোনো একক নেই কেন? আমরা জানি বিকৃতি হলো দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য, অর্থাৎ একই জাতীয় দুটি রাশির অনুপাত। বিকৃতি হলো একই জাতীয় দুটি রাশির অনুপাত, উপরে হলো দৈর্ঘ্য বৃদ্ধি, নিচে হলো আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্যের বৃদ্ধি যদি মিটারে হয়, আদি দৈর্ঘ্য মিটার কাটা যাবে, অথবা দৈর্ঘ্য বৃদ্ধি যদি সেন্টিমিটারে হয়, আদি দৈর্ঘ্য হবে সেন্টিমিটারে, এই সেন্টিমিটার কাটা যাবে। এই জন্য বিকৃতির কোনো একক নেই। মূল কথা হলো বিকৃতি হলো একই জাতীয় দুটি রাশির অনুপাত, এই জন্যই বিকৃতির কোনো একক নেই। এবার আমরা দেখব যে পীড়ন কি। একটা বস্তুর উপর আমরা যদি বল প্রয়োগ করি, তাহলে বস্তুর ভিতরে এক ধরনের বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটে। আবার বলছি, সহজ কথায় আমরা বলি যে একটি রাবারকে আমরা যদি টান দিই, তাহলে রাবার লম্বা হয় ঠিকই, কিন্তু তার ভিতরে একটা প্রতিরোধী বলের উদ্ভব হয়। অর্থাৎ রাবারটি আমি হাতে টান দেই, সে তার পূর্বের অবস্থায় ফিরে যেতে চায়। এটি হচ্ছে যে প্রতিরোধকারী বল সৃষ্টি হয়, সেটি হলো পীড়ন। আবার বলছি যে বস্তুরকে বল প্রয়োগ করে বস্তুটাকে যদি আমি বিকৃতি করি,
বিকৃতি করলে যে ধর্মের কারণে বস্তুটি আগের অবস্থায় অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করে সেটি হলো তার পীড়ন। তাহলে পীড়নটা কি? একক ক্ষেত্রফলের বিকৃতির কারণে পীড়ন হলো একক ক্ষেত্রফলের একক ক্ষেত্রফলের বিকৃতির কারণে পদার্থের ভিতরে যে বল তৈরি হয় তাকে পীড়ন বলে। তাহলে একক ক্ষেত্রফলের বিকৃতির কারণে পদার্থের ভিতরে যে পাল্টা একটি প্রতিরোধকারী বল তৈরি হয় সেটি হলো পীড়ন। ধরা যাক এ ক্ষেত্রফলের একটা বস্তু আছে, তার উপর প্রতিরোধকারী বল যদি এফ হয়, তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রতিরোধকারী বল হলো এফ বাই এ, এটি হচ্ছে পীড়ন। সুতরাং আমরা লিখতে পারি পীড়ন সমান সমান বল বাই ক্ষেত্রফল। একক পীড়নের একক হলো, আমরা জানি যে পীড়ন সমান সমান বল বাই ক্ষেত্রফল। বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার। তাহলে বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তাহলে পীড়নের একক হলো নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার, পীড়নের একক হলো নিউটন পার মিটার স্কোয়ার। এটি চাপের এককের মতো। তোমরা দেখতে পাচ্ছ আমরা চাপের একক প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার পড়েছিলাম, এটিও ঠিক তাই। অর্থাৎ চাপের একক এবং পীড়নের একক এক। পীড়ন এক ধরনের চাপ বা বল, চাপ, সেই জন্য চাপের একক আর পীড়নের একক সেম। এবার আমরা পড়ব যে তাহলে পীড়ন কি পড়লাম? একক ক্ষেত্রফলের বিকৃতির কারণে পদার্থের ভেতরে যে বল তৈরি হয় তাকে পীড়ন বলে। ধরা যাক এই ক্ষেত্রফলের উপর বিকৃতির কারণে একটি প্রতিরোধকারী বল এফ তৈরি হলো, তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রতিরোধকারী বল হলো এফ বাই এ, এটাই হচ্ছে পীড়ন। আর পীড়নের একক আছে, সেটি হলো নিউটন পার মিটার স্কোয়ার। আমরা একটু আগে পড়লাম যে বিকৃতির একক নেই, বিকৃতি একই জাতীয় দুটি রাশির অনুপাত হয়, এর কোনো একক নেই। এবার আমরা আরেকটা বিষয় দেখব যে হুকের সূত্র। হুকের সূত্র সম্পর্কে আমরা একটু ধারণা অর্জন করব। হুকের সূত্র, বিখ্যাত বিজ্ঞানী হুকের নাম অনুসারে সেটি হুকের সূত্র বলা হয়। তো এই সূত্রটির জন্য আমরা একটু চিত্র অঙ্কন করে নিব। ধরা যাক একটি বস্তুর আদি দৈর্ঘ্য এল নট। বস্তুর উপর আমরা যদি একটা বল, একটি ওজন ঝুলিয়ে দেই, একটি ওজন ঝুলিয়ে দিলাম, তখন তার দৈর্ঘ্য হবে এল দৈর্ঘ্য হবে। এখান থেকে এই পর্যন্ত হলো তার দৈর্ঘ্য এল। একটি ওজন আমি ঝুলিয়ে দিলাম, সেটি ওজন ডাব্লিউ নিচের দিকে কাজ করবে, আর সুতার বা বস্তুর যে টান সেটি উপর দিকে কাজ করবে। এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। সুতার টান উপরের দিকে কাজ করবে, টানটি কাজ করবে উপরের দিকে। আবার বলছি, আমরা একটা বস্তুর আদি দৈর্ঘ্য হলো এল নট। বস্তুর উপর যখন আমরা একটি ওজন ঝুলিয়ে দিব ডাব্লিউ, সেটি নিচের দিকে কাজ করে বস্তুটিকে লম্বা করে, তার দৈর্ঘ্য হবে এল। তখন বস্তুর উপর একটা পাল্টা প্রতিরোধকারী বল তৈরি হবে, সেটি হলো টি। তাহলে হুকের সূত্র অনুসারে আমরা বলতে পারি যে পীড়ন বিকৃতির স্থিতিস্থাপক সীমার মধ্যে, এখানে স্থিতিস্থাপক সীমার মধ্যে, তাহলে আমরা বলতে পারি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক।
তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটি হলো হুকের সূত্র। অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি। এখন সমানুপাতিক চিহ্ন তুলে দিতে হলে একটা ধ্রুব সংখ্যা আনতে হয়। আমরা একটা ধ্রুব সংখ্যা নিলাম, ধ্রুবক কোনো বিকৃতি। তাহলে পীড়ন বাই বিকৃতি সমান সমান ধ্রুবক। তাহলে বস্তুর আমরা আগেই পড়েছি যে আদি দৈর্ঘ্য এল নট, দৈর্ঘ্য বৃদ্ধি হল, দৈর্ঘ্য ওজন ঝুলানোর কারণে দৈর্ঘ্য হলো এল। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হলো এল মাইনাস এল নট। আবার বিকৃতি সমান সমান দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। আবার পীড়ন আমরা পড়েছি যে পীড়ন এফ বাই এ, কিন্তু এখানে আমরা লিখব পীড়ন টি বাই এ। এখন আমরা মান বসিয়ে নিই। পীড়ন সমান সমান টি বাই এ, বিকৃতি হলো এল মাইনাস এল নট বাই এল নট সমান সমান ধ্রুব। এই ধ্রুবটাকে ইয়াংস মডুলাস বলে, এটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। এই ধ্রুবটা হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এখানে যে ধ্রুবটা সেটা হলো ইয়াংস মডুলাস, এটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান সমান টি বাই এ ইন্টু, এটা উল্টে যাবে, এল নট বাই এল মাইনাস এল নট। তাহলে আমার সূত্রটা দাঁড়ায় টি এল নট এ এল মাইনাস এল নট। এবার টি হলো এক ধরনের টান বা বল। বলের জায়গায় আমরা লিখতে পারি সূত্রটি বল এফ সমান এমজি লিখছি। তাহলে টি সমান এমজি এল নট, এ হলো ক্ষেত্রফল, এটা লিখতে পারি আমি পাই আর স্কোয়ার এল মাইনাস এল নট। অর্থাৎ আমরা সূত্রটাকে এই আকারেও লিখতে পারি। এবার খেয়াল করে দেখো তোমরা, আমার সূত্র হলো ইয়াংস মডুলাস ওয়াই সমান সমান, এটাও লিখতে পারি আমরা, এটাও লিখতে পারি। অর্থাৎ বস্তুর ভর যদি দেওয়া থাকে, টান না দিয়ে বস্তুর ভর যদি দেওয়া থাকে তাহলে, এবং ক্ষেত্র এবং ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই অংশের মাধ্যমে আমরা তার ইয়াংস মডুলাস বের করতে পারবো। আবার আমি বলছি যে পীড়ন হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি। এখন সমানুপাতিক চিহ্ন তুলে দিতে হলে আমরা জানি একটা ধ্রুব সংখ্যা আনতে হয়। একটা ধ্রুবক লিখলাম, তা পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। এই ধ্রুবকটাকে ইয়াংস মডুলাস বলে, এটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। তাহলে পীড়ন আমরা পড়েছি যে পীড়ন সমান সমান টান বাই এ, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। সুতার বস্তুর ভিতরে ডাব্লিউ ওজন ঝুলিয়ে দিলে তার উপর একটা পাল্টা প্রতিরোধকারী বল সৃষ্টি হয়। এই টেনশন থেকে টি কথাটি আসছে, টি। তাহলে পীড়ন হলো টি বাই এ, এবং দৈর্ঘ্য বৃদ্ধি আমরা পড়েছি যে এল মাইনাস এল নট, আর আদি দৈর্ঘ্য হলো এল নট। তাহলে এখানে মান বসিয়ে আমরা পেলাম যে ওয়াই সমান সমান, উল্টিয়ে দিয়ে এই অংশটা আমরা পেয়েছি। এখন আমরা জানি এফ সমান এম এ, এটা যেহেতু সুতার টান, এটাকে আমরা লিখতে পারি এমজি, আর এল নট থাকলো, আর এ হলো ক্ষেত্রফল, এটাকে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার, আর হলো ব্যাসার্ধ এল মাইনাস এল নট। আমরা এই সূত্রের মাধ্যমেও অঙ্কটা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘুরে থাকো, এই কামনায় আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।